পেজ পেপার সলভ প্রোগ্রামে তোমাদের স্বাগত। আমরা ধারাবাহিকভাবে বাংলা প্রথম পত্রের একের বাছাইকৃত এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। অর্থাৎ এমসিকিউ নিয়ে যাতে আর কোনো ভয় না থাকে, আমরা যা পড়াবো তা ব্যাখ্যা সহ পড়ানোর ফলে তোমার মধ্যে যাতে ওই টপিক সম্পর্কে যত এমসিকিউর যে ভীতি ছিল সেটা যাতে দূর হয়ে যায়, পাশাপাশি সেই এমসিকিউগুলো ব্যাখ্যা করে পড়ার কারণে তোমার সৃজনশীলও যাতে একটা প্রভাব পড়ে। অর্থাৎ এই ক্লাসটি থেকে তুমি যেই নিশ্চয়তাটুকু পেতে পারো সেটা হচ্ছে, স্যার আমি এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ আপনি পড়ায় দেন, যেটা পড়া আমার আর করতে হবে না, আমি এই দায়িত্বটুকু কিংবা এই ভরসাটুকু করতে চাচ্ছি। যদি এরকম কেউ থেকে থাকো তাহলে আমাদের এই ক্লাসটা দেখতে পারো। তোমরা আমাদের ওয়েবসাইটে দেখবে, আমাদের ফেসবুক পেজে অবশ্য অনেকগুলো ক্লাস আছে, তবে সেটা ধারাবাহিকভাবে তুমি হয়তো হারিয়ে ফেলেছো, নিচে চলে গিয়েছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু সব কিছু সুন্দর করে সাজানো দেওয়া আছে। তো সেই হিসেবে আমরা কিন্তু অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি রেইনকোট, এই টপিকগুলোর ইতিমধ্যে সমাধান হয়ে গিয়েছে। আজকে আমাদের সামনে আসবে সোনার তরী। আমরা সোনার তরী থেকে বাছাই করা কিছু এমসিকিউ তোমাদের পড়াবো। দেখি তো প্রথম আমাদের সামনে কি আসলো। প্রথম প্রশ্নটাই এখানে কিন্তু প্রশ্নগুলো লেখা ফেভারিট কোয়েশ্চেন, মানে কি, অর্থাৎ প্রায় 60-70টি প্রশ্ন থেকে আমি তোমাদের পরীক্ষার উপযোগী এই 20-25টা মতো কোয়েশ্চেন বাছাই করে নিয়েছি, যেটুকু পড়লে পরে আমাকে পুরো অধ্যায় থেকে আর কোনো এমসিকিউ পড়তে হবে না। বোর্ড কোয়েশ্চেন এবং কলেজ টেস্ট দুইটা থেকে বাছাই করার কারণে আর রিস্ক আর নেই। এরপর উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি। উদ্দীপকের অন্তর্হিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি, আছে এটার সাথে সঙ্গতি রাখে কোনটি? একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখন আমারই লহ করুণা করে, আমারই সোনার ধানে গিয়াছে বড়ি, যত চাও তত লও তরুণী পরে। আচ্ছা দেখো, যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি, এখানে কি বলছে, তুমি যা রোপণ করবে তাই পাবে। সংসার হচ্ছে কাজের জায়গা, সুতরাং ছোট ক্ষেত আমি একলা এটা মিলে না। এখন আমার লহ করুণা করে ন, আমার এই সোনার ধানে গিয়াছে বলে এটা হতে পারে। এটাই উত্তর। আমরা হ্যাঁ, আমাদের উত্তর বোধহয় সঠিক হয়েছে। হ্যাঁ, আমারই সোনার ধানে গিয়াছে বলি, উত্তর এইটা হবে। আমরা পরের প্রশ্নতে যাই। সোনার তরী কবিতার সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান কবিতার সোনার ধান কিসের প্রতীক? মহাকাল, সৃষ্টিকর্ম, সমকাল, কালস্রোত। সোনার ধান, আমরা জানি সোনার ধান কবিতার মধ্যে এই যে ধান শব্দটা মানে হচ্ছে কর্ম, আর সোনার ধান মানে বিশেষ কর্ম। এটা সৃষ্টিকর্মকে বোঝাচ্ছে। অর্থাৎ কৃষক যেমন তার ফসল কষ্ট করা ধান যতই রূপ উঠা কষ্ট করুক না কেন, এইটা এক সময় বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা মানুষের কর্মটাও, মানুষ চলে যায় কিন্তু কর্মটা থেকে যায়। সোনার তরী কবিতার কবির আক্ষেপ নিচের কোন পদ্ধতি পেয়েছে? আক্ষেপ বলতে একটা তো বাক্যই আছে, এখনই আমায় ল করুণা করে, এটি তো আক্ষেপ, নাকি আরো আক্ষেপ হতে পারে? আরো আক্ষেপ, যত জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী, এটাও একটা আক্ষেপ। গরজে গরজে ঘন বর্ষা না, এটা আক্ষেপ নয়। আমারই সোনার ধানে গিয়েছে বলি, এটাও আক্ষেপ নয়। তাহলে দুইটার মধ্যে আক্ষেপ যে কোনো একটা হতে পারে। তো যে কোনটার মধ্যে আমাদের বেশি মনে হচ্ছে এইটাই, এখনই আমায় লহ করুণা করে। উত্তরটা দেখি। ও না, তাহলে উত্তর হচ্ছে এইটা, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে উত্তর এটা না, উত্তর হচ্ছে জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী, এইটা আরো বেশি আক্ষেপ। তার মানে করুণা করে এটা তাহলে আক্ষেপ না। এটা তাহলে কি? এটা হচ্ছে দয়া পরশত, অর্থাৎ কামনা করা, দয়া চাওয়া, ঠিক আছে, করুণা চাওয়া। পরেরটা যদি আসি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? আমরা যদি শব্দার্থ পড়ে থাকি তাহলে এই শব্দটা ভালো করে পারবো। কারণ মসি মাখা শব্দের অর্থ হচ্ছে, মসি শব্দের অর্থ হচ্ছে কালি। মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ হচ্ছে কালি। তাহলে মসি মানে যদি কালি হয়, একটা শব্দ শুনছো, অসি থেকে মসি বড়, অসি মানে তরবারি, তার থেকে মসি বড়, মসি মানে কালি বড় না, কলম বড়। মসি মানে শব্দের মধ্যে হচ্ছে কালি, আবার কালি তো কলমের ভিতরে থাকে, যেমন কলম করার সময় মসি বলা হয়। তাহলে কালো রঙে মাখানো, এইটাই বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটি মাঝির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ঠাই নাই ঠাই নাই কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে তার প্রকাশ পেয়েছে অনাগ্রহ, যে তার কোনো আগ্রহ না, সে আর
এটাকে নিতে চাচ্ছে না, ঠাই নাই যাও যাও ভাগো এখান থেকে। অর্থাৎ তার অনগ্রহটাই এখানে প্রকাশিত হচ্ছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? আচ্ছা, এটা নিয়ে কিন্তু দারুণ একটি ক্লাস আমরা নিয়েছি। সেখানে হচ্ছে ছন্দের যে ক্লাসটা সেটা এখন নেওয়া হয়নি, এটা আমাদের বোনাস ক্লাস হিসেবে থাকবে যখন টপিক গদ্য পদ্য শেষ হয়ে যাবে লেকচার। দেখবে আমাদের লেকচারটা কিন্তু 12টা লেকচারে সাজানো। এই 12 লেকচার সাজানোর মধ্যে প্রথম লেকচার আমরা পুরো বইয়ের ওভারভিউ যে একসাথে যেটা পড়তে হয় সেটা আলোচনা করেছি, এটা নাম দিয়েছি লেকচার 00। আর একদম 12 লেকচার শেষে নাম দিয়েছি লেকচার বোনাস। কিছু বিষয় থাকে না যে সার্বজনীন মিলিয়ে আলোচনা করতে হয়, এককভাবে না, যেমন মাত্রার জ্ঞানটা, ছন্দের জ্ঞান যেটা, সেটা তো নিশ্চয়ই এক ক্লাসে আলোচনা করা হবে না, এটা পুরো কবিতার সবগুলোর সাথে এটা সম্পর্কিত। এই ধরনের ক্লাসগুলো কোনো টপিক ভিত্তিক অধ্যায়ভিত্তিক হয় না, এটা হয় সবগুলো মিলিয়ে। এই জন্য আমরা ওই ক্লাসগুলোর নাম দিয়েছি বোনাস ক্লাস। সেই ক্লাসটা আমাদের 12 লেকচারের পরে পাবা। আর এটা চেনার টেকনিক যে তোমাদের যে কবিতাগুলো আছে সেটা তোমরা ইতিমধ্যে আমার ক্লাস পেয়ে গিয়েছে, তোমরা এই যে পাঠ পরিকল্পনা যেটা আছে সেখানে গিয়ে পাবা। যদি ওয়েবসাইট থেকে দেখে থাকো, যারা আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে নিয়মিত ক্লাস দেখতেছো তারা দেখতে পাবা। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জেনো যে আমাদের এই ক্লাসগুলো সাজানো আছে কোথায় কোথায়, একদম সাজানোভাবে পিডিএফ নোট টোট প্র্যাকটিস পরীক্ষা মডেল সবকিছু একসাথে পাওয়া যাবে কোন জায়গাটাতে, কমেন্ট করলে আমাদের মডারেটর টিম তোমাদেরকে দেখিয়ে দিবে। তো সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এইটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো তোমাদের বইগুলোর বেশিরভাগ কবিতাগুলোই মাত্রাবৃত্ত ছন্দে রচিত, বেশিরভাগ, ঠিক আছে। বিশ্বজয়ন্তী মেঘনাদ, তারপর হচ্ছে বিদ্রোহী, এগুলো বেশিরভাগ কবিতা মাত্রাবৃত্তই। তো এই যে অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, স্বরবৃত্তের কোনো কবিতা তোমার বইয়ে নাই। স্বরবৃত্ত কবিতাটা হয় ছড়াগুলো সাধারণত হয়, হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া আমার নাকি হইছে ফোড়া। তো এই যে স্বরবৃত্ত যেটা হয় সেটা আমরা হবে না। অক্ষরবৃত্ত আর মুক্ত ছন্দ এটাও না। অক্ষরবৃত্ত তোমাদের কিছু কবিতা আছে 18 বছর বয়স এবং সাহারে পরে মনে, এরকম কিছু অক্ষরবৃত্ত রয়েছে। তো মাত্রাবৃত্ত ছন্দের কবিতাই বেশি। তো একটা মনে রাখার সুন্দর একটা ছন্দ বা গল্পের মতন আছে, সেটা হচ্ছে তুমি আমাদের পাঠ পরিকল্পনার যে ক্লাসটি আছে সেটা দেখতে পাবা। সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? সোনার তরীর প্রতীক হবে কর্মের, কৃষকের জীবনের, যৌবনের। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে, এটা যৌবনের হবে না, একটু বুঝতে পারছি, কৃষকেরও হবে না। তাহলে কি কর্মের না জীবনের, কোনটা প্রতীক? প্রথমে দেখি কর্মের প্রতীক হচ্ছে ধান, তাহলে কর্ম হবে না, তাহলে উত্তর হবে জীবনের। আমার উত্তর কি সঠিক হয়েছে কিনা সেটা আমাকেও দেখতে হবে। হ্যাঁ, সবুজ হয়ে গেছে না, তাহলে এটা উত্তর সঠিক হয়েছে। সোনার তরী কবিতা মহাকালের প্রতীক কোনটি? মহাকালের প্রতীক, মহাকালের প্রতীক হচ্ছে মাঝি সাহেব। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মহাকাল, সময় যেমন নিষ্ঠুর, কে কত বড় ব্যক্তি, কত বড় সেলিব্রিটি, সে কত মানুষ তাকে ভালোবাসে, কত মানুষ তাকে অটোগ্রাফ নিতে চায়, এটা যেমন দেখে না, সময় সবাইকে ছিনিয়ে নেয়, সময় এতটা নিষ্ঠুর। ঠিক এরকম আমরা মাঝিকে দেখেছিলাম, এই মাঝি মহাশয় অনেক নিষ্ঠুর, সে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়, এই যে সে কোথাও তাকায় না, সে সামনে চলে যাচ্ছে। মাঝি তাকে কৃষক তাকে অনেক কষ্টে ডেকে ডেকে নিয়ে এসেছে। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কিসের প্রতীক? কালো স্রোত, অসহায়ত্বে, নিসঙ্গতা, নির্বিকারে। জমির চারদিকে বেষ্টিত জলরাশি জলরাশি হচ্ছে কালো স্রোতের তো, অসহায়ত্বে নির্বিকারে তো হবে না, কারণ নির্বিকার তো কাজ করে না, বরং স্রোতগত কাজ করছে। নিসঙ্গতা নো, অসহায়ত্বেরও না। জলরাশিটা অসহায়ত্বের না, জলরাশির কারণে কৃষক অসহায়ত্ব, মানে একাকি বলছেন রহিলুপনি বা রহিলুপরি, মানে পড়ে রয়েছে, এটা অসহায়ত্ব বোঝায়। তাহলে কালো স্রোত কিসের প্রতীক যদি হয়, এটা কালো স্রোতের প্রতীক, জাস্ট স্রোতের প্রতীক, এটাই তো। হ্যাঁ, উত্তর এটাই। ব্যক্তি জীবন কদরহীন। দেখো আমি তোমাদের এই যে প্রশ্নগুলো বলি, দেখছো উত্তরটা আমার মধ্যে একটা দুটো ভুল হয়েছে, আবার অনেকগুলো হচ্ছে, মানে বিষয় কি হচ্ছে হবেই, ভুল কমই হবে, ভুল হবে না। আমি মূলত এটা চেষ্টা করি তোমাদের ফিলটা নেওয়ার জন্য, যে আমি তো এটা পড়েছি পেরেছি, উত্তর দেখে এসে যদি আমি আলোচনা করি, তো দেখে এসে যদি আমি তোমাকে পড়াতে যাই, তাহলে যেটা হবে কি, আমি তো ওইটার ব্যাখ্যাই বলবো, কিন্তু যখন আমি নিজে উত্তর দেখবো না, আমি তোমাদের মতন ওই অধ্যায়টাই পড়েছি, কবিতাটাই পড়িয়েছি, তারপর হচ্ছে পাঠ্য সবগুলো পড়েছি, এটা পড়ার পরে আমার কাছে যেটা মনে হবে আমি সেই অপশনগুলো বেছে বেছে পড়া হলে, তাহলে তোমাদের মধ্যে সেই ফিল্ড আমি দিতে পারবো কিভাবে করে অপশন ডিটেক্ট করতে হয়, কিভাবে করে বুঝতে হয় কোন অপশনটা সঠিক হবে। তাই এটা তোমাদের পড়া এবং পাড়া দুই ক্ষেত্রে সফলতা আনবে।
তো আমরা অনেক পরিশ্রম করেছি মানবিকেন্দ্রের জন্য, তো তোমাদের এখানে সহায়তা দরকার। একটু একটু কমেন্ট করো, একটু একটু প্রশংসা কিছু বললো, একটু উৎসাহ দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, তোমার কমিউনিটির মধ্যে জানিও যে মানবিকেন্দ্রের জন্য একটা টিম বা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এসেছে মানবিকদের কথা নিয়ে ভাবার জন্য। তো সুতরাং এই সুখবরটা তোমাদেরকে দিয়ে দিও। কিংবা এখানে তো বাংলাও খুব ভালো হচ্ছে, তাই না? অন্যান্য সাবজেক্ট থেকে সেগুলো খুব দারুণ হচ্ছে। তাহলে বাংলা এমন গোছানো ক্লাস তুমি আর কোথায় পাবা? তো এটাও একটু বন্ধুদের সাথে শেয়ার করো। ব্যক্তি জীবন কদরহীন, উপলব্ধি ইঙ্গিত সোনারতল কবিতা কোথায়? এপারে ছোট ক্ষেত আমিও খেলা, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক এসে থরে বিথরে, শূন্য নদীর পরে রহিনী পরে। এটাই এই ব্যক্তি জীবন কদরহীন, এই জীবনটা কেউ তোমাকে হবে না, যে শূন্য নদীর তীরে রহিনী পড়ি, তুমি পড়ে থাকবা, কেউ তোমাকে গুনবেও না। হ্যাঁ ঠিক আছে, উত্তর এটাই। সোনার তরী কবিতা কোন সময়ের কথা আছে? কোন সময়? রাত না দুপুর বিকেল? অনেক একটু প্যাচ লাগায় ফেলবে, বলবে কি বিকেলের কথা না প্রভাতের কথা বলা আছে? প্রভাতের কথা বলা আছে। কখন মনে পড়ে? যেমন তরুচায় মসি মাখা প্রভাত বেলা অর্থাৎ সকাল বেলা, এই পাড়েতে আমি ছোট খেত আমি একটা প্রভাতের কথা আছে, সকালের কথা আছে। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? কাল মহাকাল, খরস্রোতা নদী, কালস্রোত, ধারালো জলস্রোত। বাঁকা জল বলতে ধারালো জলস্রোতী, অর্থাৎ কৃষক আটকা পড়েছে তার চরের মধ্যে বা জমির মধ্যে, চারপাশে অনেক ধারালো স্রোত কিংবা বাঁকা জল করেছে খেলা, সে যার কারণে সে যে নদী পার হয়ে যাবে সেটুকু তো সে পারছে না, কারণ নদী পার হয়ে যেতে গেলে এত বাঁকা জল এত স্রোতের মধ্যে তিনি হয়তো গেলেন কিন্তু তার লুঙ্গি তার সাথে গেল না, এটা ভেসে চলে গেল, তখন তিনি অনেক বিপদে পড়ে যাবেন। তো এই জন্য তিনি কি করেছেন, এটা কি হবে? ধারালো কালো জলস্রোতী হওয়ার কথা না, এটা দিছে মহাকাল। বাঁকা পয়সা কাল বলতে মহাকাল বোঝে না, ঠিক আছে, এটা তো এটাই হবে ধারালো জলস্রোত। তারপর যদি আসি সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে? বাংলা কোন মাসের? অনেকে এটা বলবে যে তো বর্ষা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বর্ষার কথা যদি বলতেছে তাহলে মনে হয় আষাঢ় মাসের কথা বলবে। নো, এখানে শ্রাবণ মেঘের ভরে করিছে খেলা, যে শ্রাবণ মেঘ কথাটা আছে, শ্রাবণ মেঘ, তাহলে শ্রাবণ মেঘ যদি কথাটা থাকে সেই জন্য উত্তরটা শ্রাবণ হবে। উত্তরটা কি হবে? শ্রাবণ। হ্যাঁ দেখছো, উত্তরটা শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? আচ্ছা বঙ্গাব্দে যেহেতু বলছে, বঙ্গাব্দ হিসাব করাটা অনেকের দিকে তোমাকে অনেক সুন্দর সুন্দর টেকনিক বলে, আসলে এখানে টেকনিকের কিছুই নেই, শুধু আমাদের বাংলা সালটা ইংলিশ সাল থেকে প্রায় এদিকে 600, এদিকে হচ্ছে 7 বছর, মানে 607 বছর পিছিয়ে আছে। তাহলে এখান থেকে 6 বিয়োগ দেওয়া আর এখান থেকে হচ্ছে 7 যোগ দিলে তাইলেই পাওয়া যায়। তাহলে প্রথমেই আমরা যদি দেখি জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, জন্মগ্রহণ করে বৈশাখ মাসে, তো ফাল্গুন হবে না, শ্রাবণও হবে না, আচ্ছা আশ্বিনও হবে না, শ্রাবণ হবে। শ্রাবণ আবার কি? শ্রাবণ তিনি জন্মগ্রহণ করেননি, শ্রাবণ হচ্ছে তিনি মারা গিয়েছিলেন, 22শে শ্রাবণ তিনি মারা গিয়েছিলেন। তার মানে এটা অপশন ঠিক হলেও উত্তরটা ঠিক না, তার মানে দেখছেন কাটাকাটি করে কিন্তু আমরা বুঝে ফেললাম উত্তর তাহলে কোনটা হবে। উত্তর তাহলে হবে 25শে বৈশাখ। তার মানে এই যে দেখো বৈশাখ যে 25, এটা আমি মনে রাখতে চাই না বা মনে রাখি না, বৈশাখটা আমার কাছে মনে আছে তাই এটা মনে রাখিনি। 22শে শ্রাবণটা মনে থাকার কারণ আছে, 22 শ্রাবণ মানুষ এই রবীন্দ্রনাথ ঠাকুরের চলে যাওয়ার হাহাকারটা পালন করে, একটা মুভি আছে 22শে শ্রাবণ, এগুলো থেকে মনে আছে যে তার মৃত্যুটা 22শে শ্রাবণে। আর এই যে 68 হবে এইগুলো এত বেশি মনে রাখতে হয় না। যে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861, 61 সালে তুমি যদি 7 যোগ দাও তাহলে তো বেরিয়ে যেতেছে 1267, ঠিক আছে, 68 এটাই। মানুষ বেঁচে থাকার আকুলতা নিরন্তর নিচের কোন কবিতায় প্রকাশ? মানুষ সবসময় বেঁচে থাকে, যেটা সোনার তরী কবিতার মধ্যে। তাহারই পরে মনে মনে বাঁচতে চার কাটানা আক্ষেপ আছে, প্রতিদানের মধ্যে উপকার করো, ফেডারেল শক্তির মধ্যে গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা রয়েছে। সুতরাং উত্তরটা একটাই হবে সোনার তরী। খুব সহজ এবং সস্তা প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, এগুলো ভাব দেওয়ার কিছু নেই। কবি সোনার ধান প্রতীকে মানুষের সৃষ্টিকর্মকে নির্দেশ করেছেন, কারণ কারণ সৃষ্টিকর্ম মহৎ বলে, বিখ্যাত সৃষ্টিকর্ম বলে, একক ব্যক্তি সৃষ্টি বলে, সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে। হ্যাঁ সৃষ্টিকর্ম অবিনশ্বর, সৃষ্টি এইটা কখনো শেষ হয় না, স্রষ্টা মরে যায় কিন্তু তার সৃষ্টিগুলো থেকে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে আজ থেকে কত বছর আগে, কিন্তু তার ওই সৃষ্টি নিয়ে এখন আমাদের পরীক্ষা প্যারা বহন করতে হয়। সোনার তরী কবিতা নিরুপায় কে? ঢেউ গুরু নিরুপায় ভাঙে দুধারে।
ঢেউগুলো নিরূপায়। কে নিরূপায়? ঢেউগুলো, অর্থাৎ সময়ের এই মিনিটগুলো আসলে নিরূপায়, ও চলতে থাকে, বহমান থাকতে থাকে, ও কারণে থেমে থাকে না, আটকে থাকে না। সোনার তরী কবিতায় ব্যবহৃত ধান ক্ষেত দ্বারা কি বোঝানো হয়েছে? ধান ক্ষেত, এই যে এই পারে ধান ক্ষেত, আমি একালা, এ বলতে ধান ক্ষেত বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। সৃষ্টিশীল কর্ম, কর্মক্ষেত্র, জীবনের শেষ পর্যায়ে কর্মের ক্ষেত্রটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ক্ষেত, ধান হচ্ছে যদি কর্ম হয়, তাহলে ধান ক্ষেত হচ্ছে কর্মের যে ক্ষেত্র, সেইটা বোঝানো হয়েছে। যেমন পৃথিবী, পৃথিবী হচ্ছে আমাদের কর্মের ক্ষেত্র, আর আমরা যা করি সেটা হচ্ছে কর্ম। উদ্দীপকটি আলোকে প্রশ্নোত্তরটা দাও। জামিল সাহেব তার সমস্ত সায় দিয়ে নিজের গ্রামে দাতব্য চিকিৎসালয় সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করে, প্রায় 2 যুগ আগে তিনি মারা গেলেও মানুষ তার কর্মের দ্বারা আজ উপকৃত হচ্ছে না। তুমি এরকম করো করে, আচ্ছা এখন আমার লহ করুণা করে, সকলে দিনাম তুলে থরে বিথরে, আমার এই সোনার ধান গিয়াছি ঘরে। উদ্দীপকের মূল্য কোন চরণে প্রকাশ পায়? এখন আমার লহ না, এই জামান সাহেব বলছো যে ভাই আমাকে বাঁচায় রাখা, আমি তোমার দাতব্য সংস্থা করে দিলাম, তোমার হাসপাতাল মানে আমাকে একটু রেখে দিবা না তোমরা, এটা তো তিনি বলেননি। সুতরাং উত্তর এক হবে না। সকলে দিলাম তুলে থরে ভিতরে, এটা হবে। আমার এই সোনার ধানে গিয়েছে বলে এটা হবে। সে তার কর্মের সবকিছু তিনি উত্থাপন করেছিলেন। তাহলে 2 এবং 3, তাহলে উত্তর 2 এবং 3। আচ্ছা, এভাবে তোমাদেরকে টেস্ট পেপার আমরা সলভ করতে থাকবো এক এক করে প্রতিটি অধ্যায় নিয়ে। আগে যারা ক্লাসগুলো দেখেছো, কোন ক্লাসটিতে তোমার কেমন ভালো লেগেছে সেটা একটু কমেন্টে জানাবা। পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকবে। যারা পরে এসে জেনেছো, আগে থেকে জানতে পারোনি, তারা ধারাবাহিক সবগুলো ভিডিও দেখে নাও। তাহলে তোমার প্রত্যেকটা অধ্যায়ের আর কোনো কিছু সমাপন হতে হবে না, এই ভিডিওগুলো থেকে কাজ হয়ে যাবে। আরেকটা কথা, তোমরা যে যদি কোনো একটি প্রশ্নের কোনো একটি প্রশ্ন, যেমন স্যার 7 নম্বর, 28 নম্বর, 15 নম্বর, 20 নম্বর, এটা আরেকটু ব্যাখ্যা দেন, এমন যদি প্রয়োজন পড়ে কমেন্ট করবে। তোমরা মিলিয়ে দেখো, আমি কিন্তু একেবারে প্রত্যেকদিন আমার প্রত্যেক টিচারই কিন্তু এই কমেন্টগুলো উত্তর দিতে বাধ্য, আমরা কিন্তু দিচ্ছি। তুমি আমার ইউটিউবে দেখে দেখো, আবার ফেসবুকে ঢুকে দেখো, যেই স্টুডেন্ট কোনো কমেন্ট করতেছে যে স্যার 18 নম্বর, স্যার 20 নম্বর, আমরা কিন্তু সেখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। তো এটা দিব। তাছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ যে গ্রুপের মধ্যে আছে, যে স্টুডেন্ট যার যেখানে প্রবলেম সেখানে দিয়ে রাখলে আমরা সেটা জুমের মাধ্যমে কিংবা লাইভ সেশনে যখন আসি তখন উত্তর দিয়ে থাকি তার নাম করে। সুতরাং তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমরা তাকিয়ে থাকবো একটি কমেন্টের জন্য। তো সেই কমেন্টটা তোমরা করবে, এবং সেই কমেন্টটা অবশ্যই কয়েকজন তোমার খুব কাছের প্রিয় বন্ধুদেরকে একটু মেনশন করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।